স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেশে চালুর বিষয়ে ইলন মাস্কের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাদের এই ফোনালাপ হয়। এ সময় দেশের তরুণ, গ্রামীণ পিছিয়ে থাকা নারী ও তৃণমূল জনগোষ্ঠীর রূপান্তরমূলক প্রভাবে জোর দেন অধ্যাপক ইউনূস। কম খরচে কিভাবে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ অর্থনৈতিক উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তাকে সহায়তা করবে সেই বিষয়েও কথা বলেন অধ্যাপক ইউনূস। বলেন, স্টারলিংক হবে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের একটি সম্প্রসারণ যা গ্রামের নারী ও তরুণদের বিশ্বের সাথে যোগাযোগ বৃদ্ধিতে সহায়তা করবে। পরে ইলন মাস্ক দারিদ্র্য বিমোচনে এর বৈশ্বিক প্রভাব স্বীকার করে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেন। পরে অধ্যাপক ইউনূস ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মাস্ক তাতে ইতিবাচক সাড়া দেন। শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজ শেষ না করে পালিয়েছেন ১৫০-র বেশি ঠিকাদার। অভিযোগ রয়েছে, দুর্নীতিবাজ প্রকৌশলীদের সাথে যোগসাজশে তোলা হয়েছে বিল। পলাতক ঠিকাদাররা পতিত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। শতাধিক প্রতিষ্ঠানের নির্মাণ কাজ নিয়েও তৈরি হয়েছে সংকট। শিক্ষা মন্ত্রণালয় বলছে, সংকট সমাধানের জন্য কাজ চলছে। সিলেটের দশময় উচ্চ বিদ্যালয় পুরনো ৩তলা ভবন ভেঙে ২০১৯ সালে শুরু হয় ৬তলা ভবনের কাজ। এ পর্যন্ত ৫০ ভাগ কাজও শেষ হয়নি ভবনটির, অথচ বেশিরভাগ বিলই তুলে নিয়ে গেছে ঠিকাদার। আর ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর এখন ঠিকাদারও পলাতক। বড় বড় ক্লাসগুলোর মধ্যে হার্ডবোর্ড দিয়ে পার্টিশন দিয়ে আমরা ক্লাস চালাচ্ছি, কারণ ২০ সাল থেকে শুরু করে আজকে প্রায় ২৫। আমরা এখনও জানি না কবে যে বিল্ডিং আমাদের সমাপ্ত হবে। একই অবস্থা দক্ষিণ সুরমার লালাবাজার ফাজিল মাদ্রাসা ভবনের। ৪তলা ভবনের মাত্র ৩ তলায় ঢালাই কাজ শেষ করেই পালিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। আমরা ঠিকাদারকে অনেক বিনয় করে ৩ তলার ছাদ পর্যন্ত করেছিলাম সম্পন্ন, কিন্তু এরপরে বাকি কাজটুকু না হওয়ায় আমাদের ক্লাসরুমে ছাত্রছাত্রীদের সুষ্ঠু লেখাপড়া বিঘ্ন সৃষ্টি হচ্ছে। একই অবস্থা সারা দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই। দুর্নীতিবাজ প্রকৌশলীদের সাথে যোগসাজশে কাজ শেষ না করেই বিল তুলেছে ঠিকাদাররা। শিক্ষা প্রকৌশলের তথ্য অনুযায়ী ১৫ শতাধিক ঠিকাদার পলাতক রয়েছে, যারা পতিত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বলছে, ঠিকাদারি প্রতিষ্ঠানে চিঠি দেয়া হচ্ছে, অনেক প্রতিষ্ঠান কাজও শুরু করেছে। যেখানে কাজে উন্নয়ন কাজে অচল অবস্থা আছে সেগুলিকে আইডেন্টিফাই করে আমরা কম্প্রিহেন্সিভ ওয়েতে we are likely to formulate the comprehensive way and flow path how to resolve this problem. কাজের আগেই বিল দেয়া কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এটা শুধু শিক্ষা প্রকৌশল মন্ত্রণালয় না, এটা আমি পরিকল্পনার মন্ত্রণালয়ে দেখেছি অনেক প্রকল্পে এই ধরনের স্থবিরতা আছে এবং দুর্নীতির কারণে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ৫ আগস্টের পর অনিয়মের দায়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৩ জন প্রকৌশলীকে ওএসডি করেছে মন্ত্রণালয়। শিক্ষা প্রকৌশলের অনেক কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষা খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে হলে এসব কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ময়দা আটা সহ পণ্য না কিনলে সয়াবিন তেল দিচ্ছে না কোম্পানির প্রতিনিধিরা, বলছেন ব্যবসায়ীরা। কৃত্রিম সংকটের কারণে চাইলেই দোকানে মিলছে না সয়াবিন তেল, ফলে বাধ্য হয়েই ওই কোম্পানির পণ্য কিনতে হচ্ছে ক্রেতাদের। এই অবস্থা চলতে থাকলে রমজানে আরও সংকট বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের। দেশে ভোজ্য তেলের বাজারে সংকট কাটছে না কিছুতেই। বরিশালের বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। লিটার প্রতি ১৭৫ টাকা হলেও খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ২০০ টাকায়। দোকানিদের অভিযোগ, বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর তেলের সঙ্গে একই কোম্পানির চাল আটা না নিলে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। ৭৫ টাকার জিনিস ২০০ টাকা কিনতেছে, কিন্তু তাও বোতল পাচ্ছি না। সিলেটের কালীঘাট, বন্দরবাজার, লালবাজার ও কাজীর বাজারের প্রায় সব দোকানেই তেলের সংকট। রমজান উপলক্ষে এ সংকট আরও বাড়ার শঙ্কা ক্রেতাদের। ১ কেজি তেল ছেলে বলে আপনি আটা নেন, সুজি নেন, চিনি নেন, আটা সুজি দিয়ে আমি কি করবো? খুলনার বাজারে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। আর কয়েক দোকান ঘুরলেও মিলছে না বোতলজাত তেল। আর যেসব দোকানে মিলছে সেখানেও কিনতে হচ্ছে অন্য কোম্পানির পণ্য। এক এক কার্টনের লগে লবণ নিতে হবে, আটা নিতে হবে, ময়দা নিতে হবে অথবা ডাল নিতে হবে। একই অবস্থা যশোরেও।
ব্যবসায়ীদের অভিযোগ, তদারকির অভাবে কৃত্রিম সংকট তৈরি করছেন আমদানিকারকরা। কোম্পানির লোককে যখন আমরা অর্ডার দিই তখন বলে ভাই সয়াবিন তেল স্টকে নেই, ওর পরিবর্তে একটা আছে পাম অয়েল যেটাকে বলা হয় সুপার, ওইটা আমাদেরকে দিচ্ছে, তাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। চাঁদপুর ও হিলিতেও সংকট কাটেনি সয়াবিনের। কোনো দোকানেই মিলছে না বোতলজাত সয়াবিন তেল। বাড়তি দামে বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তেলের একটা কিন্তু খুচরা মূল্য থাকে, সেই খুচরা মূল্যের মধ্যে থেকেই বিক্রি করতে হবে, তার বাইরে বিক্রি করার সুযোগ নেই। যদি এরকম অভিযোগ পাওয়া যায় সেটা মোবাইল কোর্টে জরিমানা সহ যে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা নেওয়া হবে। সয়াবিন তেলের সংকট কাটাতে বাজার তদারকি বাড়ানোর কথা বলছেন ক্রেতা বিক্রেতারা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে বরিশাল ও বগুড়া থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে বরিশালে, জানাবেন সহকর্মী আল আমিন। আল আমিন, বরিশালে সয়াবিন তেলের সংকট কি রয়েছে কিনা, কি অবস্থা দেখতে পাচ্ছেন? জি, বরিশালে কিন্তু গত এক মাস যাবত আমরা দেখছি যে একই অবস্থা বিরাজ করছে। বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে সেগুলো কিন্তু কোনোভাবেই মিলছে না এই দোকানগুলোতে। খুচরা যে সয়াবিনগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে মানুষকে নির্ভর করতে হচ্ছে। আমরা বরিশালের বেশ কয়েকটি বাজার ঘুরেছিলাম, প্রত্যেকটি বাজারে কিন্তু একই চিত্র দেখা গেছে যে আসলে বাজারে কিন্তু যে খোলা সয়াবিন সেগুলো কিন্তু বিভিন্ন বোতলের মাধ্যমে কিন্তু বিক্রি করা হচ্ছে, এবং যে বোতলজাত যে সয়াবিনগুলো রয়েছে সেগুলো কিন্তু 175 টাকা লিটার হলেও বাজারে তারা ক্রেতাদের কিনতে হচ্ছে 200 টাকা লিটার। যেহেতু খোলা সয়াবিন বিক্রি হচ্ছে সেহেতু কিন্তু তাদেরকে 200 টাকা কেজি দরে কিনতে হচ্ছে। বিক্রেতারা যেটি বলছেন যে চাহিদার তুলনায় যে সরবরাহ কম থাকার কারণে কিন্তু আসলে এই তারা খোলা সয়াবিনের উপর নির্ভর করে কিন্তু তারা ব্যারেল কিনছেন। এক একটি ব্যারেল কিনে কিন্তু তারা সেই ব্যারেলগুলোতে খুচরা সয়াবিন তেল বিক্রি করছেন। তারা বলছেন যে কোম্পানির কাছে যখন সয়াবিন তেল চাওয়া হয় তখন তারা সাথে ওই কোম্পানির আটা, ময়দা, লবণ সহ বিভিন্ন পণ্য তাদেরকে ধরিয়ে দেওয়া হয়, এবং সেই পণ্যগুলো যদি না নেয় সেক্ষেত্রে কিন্তু আসলে তারা বোতলজাত সয়াবিন সরবরাহ করছে না। এবং অন্যান্য ক্ষেত্রে যে দোকানগুলো রয়েছে প্রত্যেকেই কিন্তু একই বক্তব্য যে ওই একই কোম্পানির যদি পণ্য নেওয়া হয় সেক্ষেত্রে বোতলজাত কিছু সয়াবিন দেওয়া হয়। এবং যারা ক্রেতা রয়েছেন তারা যখন একটি বোতল 1 লিটারের একটি বোতল কিনতে আসছেন তখন তাদেরও 1 কেজির একটি আটা সাথে নিতে হবে, এমনটাই কিন্তু আসলে বিক্রেতাদের কাছ থেকে দাবি করা হচ্ছে। তো আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তারা আসলে বাজার মনিটরিং দেখছেন না, যার ফলে কিন্তু বরিশালের প্রত্যেকটি বাজারেই আসলে এই সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে, এবং সংকটের কারণেই কিন্তু আসলে সাধারণ মানুষ সয়াবিন তেল পাচ্ছেন না। এবং বিক্রেতারা বলছেন তারাও কিন্তু এই যে সয়াবিন না পাওয়ার কারণে ক্রেতাদের সাথে তাদের একটি বাকবিতণ্ডা হচ্ছে যে যে সয়াবিন সেটি মানুষ এখন নিতে চাচ্ছে না, যেহেতু 20 থেকে 25 টাকা বেশি দামে এই সয়াবিন কিনতে হচ্ছে, যার ফলে কিন্তু মানুষ এই খোলা সয়াবিন এখন নিতে চাচ্ছে না, অনেকেই কিন্তু ফেরত যাচ্ছে। ছোট ছোট বোতল নিয়ে বাজারে আসছেন এবং কিন্তু অনেক সময় এখন ছোট ছোট বোতল নিয়ে বাজারে আসছেন এবং বাজারে এসে এই খোলা সয়াবিন নিচ্ছেন। সাধারণ ক্রেতাদের দাবি যাতে বাজার মনিটরিং করা হয় এবং এই সংকট যাতে রমজানের আগে নিরসন করা হয়। আলামিন, সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বগুড়াতে, সেখান থেকে জানাবেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, আমরা বরিশালের খবর শুনছিলাম, একই চিত্র কি বগুড়াতেও রয়েছে? সেখানেও কি বাধ্যতামূলক কোনো শর্ত জুড়ে দেওয়া হচ্ছে? দেখুন, সয়াবিন তেলের গেল ডিসেম্বরে যখন দাম বাড়ানো হয় তার আগে থেকেই কিন্তু বগুড়াতে যে সয়াবিন তেলের সংকট, সেই সংকটটি আমরা লক্ষ্য করেছি। ঠিক একই রকমভাবে এই দাম বাড়ানোর পরবর্তী সময় থেকে এখনো পর্যন্ত, আজ পর্যন্ত বলতে পারি যে সয়াবিন তেলের 1 লিটার, 2 লিটার, 3 লিটার সয়াবিন তেলের ব্যাপক সংকট রয়েছে বাজারে। এবং এখানে প্রত্যেকটি দোকানে আমি ঘুরেছি, জিজ্ঞেস করেছি দোকানিদের যে আপনারা ঠিক মতো 1 লিটারের সয়াবিন তেল পাচ্ছেন কিনা। সেই ক্ষেত্রে দোকানিরা বলছেন যে এখানে কিন্তু কোনো দোকানেই তার 1 লিটার সয়াবিন তেল নেই। এবং গতকাল একজন মহিলার সাথে কথা হয়েছে যে তিনি কয়েকটি বাজার ঘুরে এখানে এসেছিলেন উনি সয়াবিন তেল নেওয়ার জন্য। এই ফতেলি বাজারেও কিন্তু সেই সয়াবিন তেলটি তিনি পাননি। তো এই যে সয়াবিন তেলের একটি কৃত্রিম ক্রাইসিস তৈরি করে রেখেছেন বলে দাবি করছেন এখানকার যারা ক্রেতা সাধারণ রয়েছে তারা বলছেন, এবং বিক্রেতারাও যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এখানে কোম্পানির একমাত্র যোগসাজশ রয়েছে। কারণ যেহেতু কোম্পানি এই সয়াবিন তেলটি আপনারা জানেন আমদানি করার পরে সেটি বাজারজাত করে, এবং এই বাজারজাত করার যে প্রক্রিয়া, যেমনটি আমার সহকর্মী বলছিলেন বরিশাল থেকে, যে সয়াবিনের সাথে আটা, ময়দা এবং অন্যান্য যে পণ্য রয়েছে
কোম্পানিগুলোর সেগুলো কিন্তু নিতে হচ্ছে, যার কারণে অনেক বিক্রেতাই কিন্তু তাদের এই সয়াবিন তেলটি ডিলারদের কাছ থেকে নেওয়ার যে আগ্রহ সেটি কিন্তু এখন বর্তমানে নেই। তবে খোলা সয়াবিন তেল যেটি আসলে নিষিদ্ধ করার পরেও এখনও বিক্রি হচ্ছে, সেই খোলা সয়াবিন তেলটির দিকেই কিন্তু এখন বেশিরভাগ মানুষ ঝুঁকে পড়েছেন, কারণ এই খোলা সয়াবিন তেলটি দেখা যাচ্ছে যে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এবং সত্যি কথা বলতে যে এই সয়াবিন তেলের যে সংকট, এই সংকটটি কিন্তু কোনোভাবেই এই সময়টাতে কাম্য নয়। বিক্রেতারা যেটি বলছেন যে আবারও নতুন করে যাতে দাম বাড়ানো হয় এই পায়তারাই তারা সংকটটি তৈরি করে রেখেছেন। এবং যখনই কোনো ভ্রাম্যমাণ আদালত কিংবা কোনো ম্যাজিস্ট্রেট যখন বাজারে আসে তার একদিন আগে অথবা 1.5 দিন আগে দেখা যায় যে এই বাজারটি সরবরাহ স্বাভাবিক রাখা হয়, তারপর আবারও যে কি সেই অবস্থা। তো এই আসলে কাঁচা বাজারে যে অন্যান্য যে কাঁচা বাজারের শাকসবজির কথা যদি আমি বলি, তাহলে বর্তমানে আজকের কাঁচা শাকসবজির বাজার বেগুন, টমেটো, আলু সবগুলোই কিন্তু এখনো ক্রেতা সাধারণ নাগালের মধ্যেই রয়েছে। তবে কিছুটা দাম বেড়েছে মুরগি সহ মাছ এবং মাংসের দাম। তো এই বিষয়গুলো তদারকির জন্য জেলা প্রশাসন এবং ভোক্তা অধিদপ্তরের যে ভ্রাম্যমাণ আদালত রয়েছে সেই ভ্রাম্যমাণ আদালতের যথাযথ নজরদারির দাবি করেছেন এখানকার ক্রেতারা রয়েছেন তারা। বরিশাল এবং বগুড়া থেকে তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজপথে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকরা। বৃহস্পতিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। এর আগে শাহবাগ সড়ক অবরোধ করলে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। বৃহস্পতিবার সকালে অষ্টম দিনের মতো জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন নিয়োগ প্রত্যাশী প্রাথমিকের শিক্ষকরা। বেলা 1টার পর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন তারা। সড়ক থেকে সরিয়ে দিতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে পুলিশ। আন্দোলনকারীদের দাবি, পুলিশের লাঠিচার্জে অন্তত 4 জন আহত হয়েছেন। পুলিশ 15 জনকে আটক করেছে বলেও অভিযোগ তাদের। আমাদের অনেক লোক আহত হয়েছে, ঠিক আছে, অনেকে আটক হয়েছে। নিয়োগ বাতিল হলো, তারপরে কিন্তু আমরা রাজপথে এসেছি যখন এটা কোনো সুষ্ঠু আমরা সমাধান পাইনি। জলকামান ছুটছে, আমাদেরকে লাঠিচার্জ করছে। আমাদের 4 জন বোন হসপিটালে ভর্তি আছে ঢাকা মেডিকেলে। 3টার দিকে সড়ক থেকে সরে এসে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে সংবাদ সম্মেলনে তারা ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। আমরা দাবি আদায়ের জন্য আসিনি, আমরা এসেছি আমাদের অধিকার আদায়ের জন্য। আর এই অধিকার আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা আগামী 2 দিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব। যেহেতু রবিবারে আমাদের রায় হওয়ার সম্ভাবনা আছে, রবিবারে যদি আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে না পাই তাহলে গায়ে হাত দেওয়ার প্রতিবাদে আমরা গায়ে হাত তুলব। দাবি আদায় না হলে আমরা রাজপথে আত্মহত্যা করব। শিক্ষকদের উপর হামলার তদন্ত ও আটকদের বিনা শর্তে ছেড়ে দেওয়ারও দাবি জানান আন্দোলনকারীরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে মাওলানা সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। বয়ানে ইসলামের নানা বিষয়ে করা হচ্ছে আলোচনা। এছাড়াও মুসল্লিরা নিজ নিজ খিত্তায় জিকির আর ইবাদত বন্দেগিতে সময় পার করছেন। দুপুরে ইজতেমা ময়দানে আদায় করা হবে বৃহত্তর জুমার নামাজ। এতে গাজীপুর ও আশপাশের এলাকার মুসল্লিরাও অংশ নেবেন। এদিকে আজ শবে বরাতের রাতেও ময়দানে মুসল্লিদের ভিড় বাড়বে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তায় প্রথম 2 পর্বের মতোই থাকছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বসানো হয়েছে সিসি ক্যামেরাও। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এর আগে 31শে জানুয়ারি প্রথম ও 3 ফেব্রুয়ারি দ্বিতীয়, এই 2 ধাপে হয় জুবায়েরপন্থীদের ইজতেমা। ইজতেমার সবশেষ আয়োজন নিয়ে আরো জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, এই মুহূর্তে ইজতেমায় কি কি আয়োজন আপনি দেখতে পাচ্ছেন? আর যেহেতু আজকে জুমার দিন, সাথে শবে বরাতের পবিত্র রাতও পড়ছে, সেক্ষেত্রে বিশেষ কোনো আয়োজন রয়েছে কিনা? দেখুন, 14, 15 এবং 16 এই 3 দিন মাওলানা সাদ কান্দালবির অনুসারীদের বিশ্ব ইজতেমার পর্ব। তবে আনুষ্ঠানিকভাবে আজকে ফজরের নামাজের পরে আম বয়ানের মধ্য দিয়ে তাদের 3 দিনের
যে বিশ্ব ইজতেমা তার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও গতকাল আসরের নামাজের পরেই তাদের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাটি শুরু হয়ে যায়। এরপরে আসরের পরে মাগরিব এর পরেও আমবয়ান হয়েছে এবং আজকে ফজরের পরে আমবয়ানের পরে এই মুহূর্তে আসলে খিত্তায় খিত্তায় তালিমে মাজাকারা হচ্ছে, অর্থাৎ তালিমের যে আলোচনাগুলো হয় সেই আলোচনাগুলো হচ্ছে। মূলত এখান থেকে আমবয়ানের পরে বা আমবয়ানে সে মাওলানাদের কাছ থেকে যে বয়ানগুলো তারা শুনতে পাচ্ছেন এবং যে দিক নির্দেশনাগুলো পাচ্ছেন, যে তাবলিগ জামাতে তারা কিভাবে কাজ করবেন এবং কিভাবে দ্বীনের প্রচার করবেন, কিভাবে ইসলামের প্রচার করবেন, কিভাবে দাওয়াত দিবেন এবং কিভাবে ঈমান এবং আমল নিয়ে তারা চলবেন, এই বিষয়গুলো যখন আসলে বয়ানের মাধ্যমে তাদেরকে জানানো হচ্ছে, সেই দিক নির্দেশনাগুলো আবার ছোট ছোট ভাগ হয়ে সেগুলো আবার কিভাবে বাস্তব জীবনে প্রয়োগ করবেন, কিভাবে পাড়া মহল্লাতে তারা পৌঁছে দিবেন মানুষের কাছে যারা এই টঙ্গীর ইজতেমা ময়দানে আসতে পারেননি বা তাবলিগ জামাতে শরিক হতে পারেননি, এই বিষয়গুলো নিয়েই আসলে তালিমের দেওয়া হয়। এরপরে আসলে এই তালিমটি জুমার নামাজের আগ পর্যন্ত চলবে। জুমার নামাজের প্রস্তুতি, এরপরে জুমার নামাজের প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে জুমার নামাজ পড়াবেন ভাই ওয়াসিফুল, তিনি জুমার নামাজটি পড়াবেন। তবে এখানে আপনাকে একটি বিষয় একটু জানিয়ে রাখি, গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে যে গত কয়েক বছর ধরে মাওলানা সাদ কান্দালভি বাংলাদেশে আসতে পারছেন না। বাংলাদেশে তিনি তার আসার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা রয়েছে। তবে তার 3 ছেলে তারা বাংলাদেশে এই বিশ্ব ইজতেমা টঙ্গী ময়দানে আসছেন। তবে এবছর তার 2 ছেলেদের এই টঙ্গী ইজতেমা ময়দানে আসাও কিন্তু আসলে অনেকটা অনিশ্চিত ছিল। তবে আমাদের কাছে আয়োজক কমিটি জানিয়েছে আজকে 8:15টার দিকে মাওলানা সাদ কান্দালভির বড় ছেলে এবং ছোট ছেলে তারা দুজন টঙ্গীর ইজতেমা ময়দানে এসেছেন এবং তারাও এই ইজতেমা চলাকালীন সময়ে যে বয়ানগুলো হয় সেই বয়ান তারা করবেন এবং তাদের যে দিক নির্দেশনাগুলো আছে সেই দিক নির্দেশনাগুলো মুসল্লিদের কাছে পৌঁছে দেবেন। অর্থাৎ সব মিলিয়ে যেটি আসলে দেখা যাচ্ছে যে আজকে জুম্মার নামাজ, বৃহত্তর জুম্মার নামাজ হবে এবং জুম্মার নামাজকে কেন্দ্র করে আশপাশ থেকে অনেকেই কিন্তু ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন এবং আজকে শবে বরাতের রাত, যেটিকে আসলে বরকতময় রজনী বলা হয়, এবং বরকতময় রজনীতেও এই ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ থাকবে বলে কিন্তু আসলে আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদেরকে জানানো হচ্ছে। তো আমার কাছে টঙ্গী ইজতেমা ময়দান থেকে এটি ছিল এখনকার শেষ। ইজতেমার 3য় পর্ব এবং এবছরের শেষ ধাপের আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আজ পবিত্র শবে বরাত, আরবি শাবান মাসের 14 তারিখ রাত সৌভাগ্যের রজনী হিসেবে পালন করছেন মুসলিমরা। ফার্সি শব্দের অর্থ রাত আর বরাত অর্থ সৌভাগ্য। আরবিতে বলে লাইলাতুল বরাত বা সৌভাগ্যের রাত। এই রাতে ধর্মপ্রাণ মুসলিমরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কুরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন। এছাড়া পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে বাড়িতে নানা রকমের খাবার তৈরির প্রচলন রয়েছে। এসব খাবার আত্মীয় স্বজন, প্রতিবেশী ও গরিব দুঃখীর মধ্যে বিতরণ করা হয়। সন্ধ্যার পর অনেকেই কবরস্থানে আপনজনদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। দেশে বর্তমানে ওষুধ উৎপাদনকারী সচল প্রতিষ্ঠানের সংখ্যা 200টিরও বেশি। গ্যাস সংকট ও নানা জটিলতায় উৎপাদন করা যাচ্ছে না ওষুধের পর্যাপ্ত কাঁচামাল। শিল্প পার্ক করা হলেও এতে সরকারের নজরদারির অভাব রয়েছে, এমন অভিযোগ ওষুধ শিল্প সমিতির। দেশে ওষুধের চাহিদার 98% পূর্ণ করছে 200টি কোম্পানি। একই সঙ্গে 197টি দেশে রপ্তানি করে আসছে তারা। তবে নানা সংকটে খুঁড়িয়ে চলছে আরও 100টির প্রতিষ্ঠান। এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় 200 একর জমিতে ওষুধ শিল্প পার্কের উদ্যোগ নেওয়া হলেও পুরোদমে তা চালু করা যাচ্ছে না। এদিকে দেশীয় প্রতিষ্ঠানগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানো সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে আয়োজন করা হয়েছে 16তম এশিয়া ফার্মা এক্সপো 2025। রাজধানীর পূর্বাচলে বুধবার থেকে 3 দিনের এই আয়োজনে অংশ নিচ্ছে আমেরিকা, চীন, ইংল্যান্ড, জার্মানি সহ 32টি দেশের 800টি প্রতিষ্ঠান। নতুন নতুন যত ইমপ্রুভমেন্ট হতেছে, নতুন নতুন যত কোম্পানি আসতেছে, হ্যাঁ, সামনে ইন ফিউচার আরও কোম্পানি হইতেছে, হ্যাঁ, তো দেখা যায় আমরা ইনশাল্লাহ সামনে ফিউচারে আরও অনেক
মানে ভালো করতে পারবো। নতুন টেকনোলজির সাথে আমরা অভ্যস্ত হতে এবং এই টেকনোলজিগুলোকে আত্মস্থ করতে এবং নিজেদের মধ্যে এগুলো অ্যাবজর্ব করতেই আমরা মূলত এখানে ফার্মা এক্সপোতে এসে থাকি। মেডিকেল ইকুইপমেন্ট যেগুলো ফার্মা এক্সপোতে আসার পরে অনেক ইকুইপমেন্ট আমরা জানতে পারতেছি যে এগুলো এখন অনেক স্টেবল। উদ্যোক্তাদের মতে সমস্যা সমাধান করে কাঁচামাল তৈরিতে পূর্ণ সক্ষমতা এলে 2025 সালের মধ্যে দেশীয় ওষুধ শিল্পের বাজার $6 বিলিয়ন উন্নতি করা সম্ভব। র মেটেরিয়াল তৈরি করতে হলে প্রথম জিনিস যে কয়েকটা জিনিস প্রয়োজন, সেটা হলো কেমিস্ট্রিতে দক্ষ জনবল লাগবে, আর প্রাইমারি এনার্জির সহজলভ্যতা থাকতে হবে। এক দশকে ওষুধের স্থানীয় বাজার বেড়েছে প্রায় 3 গুণ। গেল অর্থ বছরে এই খাতের আয় $17,54,20,000। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ভুগছেন আবাসন সংকটে। 150 বছরের এই প্রতিষ্ঠানে কয়েক হাজার শিক্ষার্থীর বিপরীতে হোস্টেলে সিট আছে 180টি। এতে পড়ালেখা যাতায়াতের সঙ্গে বাড়তি যোগ হচ্ছে বাসা ভাড়া, যা মেটাতে অনেক শিক্ষার্থীর হিমশিম অবস্থা। 1886 সালে যাত্রা শুরু নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের। সে সময় শুধু উচ্চ মাধ্যমিকে সীমাবদ্ধ ছিল পাঠদান, তবে এখন যোগ হয়েছে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স। সব মিলে প্রায় 8000 শিক্ষার্থী, শিক্ষক রয়েছেন 51 জন। শিক্ষকদের জন্য কলেজটির কোনো আবাসন সুবিধা নেই। 8000 শিক্ষার্থীর বিপরীতে কলেজের হোস্টেলে আসন আছে 180টি। এর মধ্যে 40টি ছাত্র ও 140টি ছাত্রীদের জন্য। স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, সেই তুলনায় আমাদের সিট নেই। ছাত্রদের বা ছাত্রীদের সেরকম হোস্টেলের যথাযথ ব্যবস্থা নাই, সিট নাই। আমাদের আরও কিছু হোস্টেল বা সুলভ মূল্যে যদি থাকার কোনো ব্যবস্থা করে দেওয়া যায় কলেজ কর্তৃপক্ষ থেকে, তাহলে আমাদের জন্য খুবই শুভ হয়। শহরের বাইরে থেকে আসা শিক্ষার্থীদের বেশিরভাগই থাকতে হয় ভাড়া বাসায়। এতে খাবারের খরচও হোস্টেলের চেয়ে বেশি। আমাদের পার মান্থলি দেখা যাচ্ছে প্রায় 4000 টাকার মতো একটা খরচ আছে। তা এটা যদি আমরা হোস্টেলে উঠি, কষ্টটা কিন্তু অনেকটাই কমে আসে। একটা স্টুডেন্ট হিসেবে খরচটা যেভাবে আমাদের থাকা দরকার তার থেকে অতিরিক্ত খরচ হয়ে যায়। এক্ষেত্রে পরিবারের উপর চাপ পড়ে, নিজেদের অনেক ডিপ্রেশনে চলে যেতে হয়। দীর্ঘদিনের এ সংকট দূর করার সক্ষমতা নেই কলেজ কর্তৃপক্ষের। অধ্যক্ষ জানান, আবাসন বাড়াতে এগিয়ে আসতে হবে মন্ত্রণালয়কে। আমাদের এখানে যদি আরও ছেলেদের জন্য একটি হোস্টেল, মেয়েদের জন্য একটি হোস্টেল করা হয় তাহলে খুবই ভালো হয়। দূর দূরান্ত থেকে অনেক শিক্ষক এখানে চাকরি করতে আসেন, তারা ফ্যামিলিও আনতে পারেন না। আবার উইকেন্ডে যে বাড়িতে যাবেন, বাড়িও দেখা যায় অনেক দূরে, এখানে অবস্থান করার প্রয়োজন হয়। তো সেই জন্য শিক্ষকদের জন্য একটি ডরমেটরি হলে খুব ভালো হবে। আবাসন সমস্যা সমাধানে শিক্ষক শিক্ষার্থীরাও সরকারি সহায়তার আশায় রয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাহাড়, ঝর্ণা, প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে খাগড়াছড়ির আলুটিলা, রিসাং ঝর্ণা সহ পর্যটন কেন্দ্রে ভিড় বেড়েছে পর্যটকদের। নয়নাভিরাম প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন সবাই। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ। এই দৃশ্য খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রের। ঝুলন্ত ব্রিজ, রহস্যময় গুহা, নন্দন পার্ক, ভিউ পয়েন্টের সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন হাজারো পর্যটক। একই অবস্থা সাজেকের রুইলুই ও কংলাক পর্যটন কেন্দ্রেও। দর্শনার্থীদের পদচারণায় মুখরিত এসব স্থান। সারা বছর পর্যটক থাকলেও ফেব্রুয়ারিতে বেড়েছে কয়েক গুণ। পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা। যেখানে ঝর্ণা থেকে একদম স্রোতস্বিনী ঝর্ণা নিচে নেমে মানে ডুবে আবার ভেসে ওঠা যায়। এখানে আসার পর প্রাকৃতিক সৌন্দর্য আসলে অপরিসীম সৌন্দর্য, সুন্দর, চমৎকার, যথেষ্ট সাজানো গোছানো। পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থী বেশি আসায় রাজস্ব আয় বাড়ার আশা পর্যটন সংশ্লিষ্টদের। আমাদের পর্যটক সমাগম বৃদ্ধি পেয়েছে। এরকম যদি বৃদ্ধি হয়ে থাকে তাহলে আশা করি আমাদের রাজস্ব আয় বাড়বে। পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের পাশাপাশি কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীও। আমাদের পুলিশের, জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছি। পাশাপাশি এখানে টুরিস্ট পুলিশ আছে, বাংলাদেশ সেনাবাহিনী আছে, সবাই মিলে আমরা জয়েন্টলি আমরা নিরাপত্তা দিচ্ছি। দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে পর্যটন কেন্দ্রগুলোতে সেবার মান আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসক।
এখানে পর্যটকদের যে সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আমরা আরও মান বৃদ্ধি করতে পারি। আমাদের এ বিষয়ে পরিকল্পনা রয়েছে যে কিভাবে তাদেরকে আরও নিরাপদে আমরা গন্তব্যে পৌঁছানো থেকে শুরু করে তাদের ফিরে যাওয়াটা নিশ্চিত করতে পারি। এ বিষয়ে জেলা প্রশাসন সচেষ্ট রয়েছে। চলতি মাসে খাগড়াছড়ি ও সাজেকে অন্তত ৩০,০০০ পর্যটক ভ্রমণের আশা পর্যটন সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাপ্তাহিক ছুটিতে সমুদ্রে ও পাহাড়ে ভিড় বেড়েছে পর্যটকের। এই নিয়ে আরো জানাতে কক্সবাজার ও খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি কক্সবাজারে, সেখান থেকে জানাবেন তৌফিকুল ইসলাম। তৌফিকুল, কক্সবাজারে এই ছুটি উপলক্ষে বিশেষ কি কি আয়োজন থাকছে এবং পর্যটকদের সমাগম কেমন দেখছেন? পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে কক্সবাজারের বিপুল সংখ্যক পর্যটক সমাগম হয়েছে। যদিও বা আজকে শুক্রবার এবং কালকে শনিবার রয়েছে। শুক্র শনি সাধারণত সাপ্তাহিক ছুটির দিন থাকে। ছুটির দিন ব্যতীত যদি কোনো ছুটি পায় তাহলে সেই ছুটিকে অর্থাৎ কাজে লাগিয়ে যারা ভ্রমণে আসতে চায় তারা অতিরিক্ত যেই ছুটি সেটি কাউন্ট করে, তবে এবারে সেই সুযোগটি তারা পাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা তারা হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। সকালে আমি এখানে ছিলাম, সকালে বেশ কিছু পর্যটক সংখ্যা কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পর্যটকের সংখ্যা বাড়তে থাকে। আমি একটু দেখাতে চাই আসলে যতদূর যে চোখ যায় এখানে মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সমুদ্রে স্নান করছে যে যার যার মতো করে। আমি আছি সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে, লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্ট, এই তিনটি পয়েন্টে মূলত মানুষের যে উপস্থিতি সেটি থাকে। তো আসলে এখানে যারা বেড়াতে আসছেন তাদের নিরাপত্তার জন্য এখানে কাজ করছেন ট্যুরিস্ট পুলিশ রয়েছেন, জেলা পুলিশ রয়েছেন। সেই সাথে এখানে পর্যটক হয়রানির কোনো যদি অভিযোগ পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার যে বিষয়টি সেটি দেখভাল করছেন। বিপুল সংখ্যক পর্যটক যখন সমাগম হয় তখন এখানে যে পর্যটক যে হয়রানির বিষয়টা অনেকটা চোখে পড়ে, সেটি হয়রানি যাতে না হয় সেই বিষয়ে কিন্তু কাজ করে যাচ্ছেন। তো সর্বোপরি আসলে এখানে যারা ঘুরতে আসছেন কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসছেন, বা এই শুধুমাত্র সমুদ্র সৈকত নয়, বিভিন্ন দর্শনীয় স্থানে কিন্তু যেমন সাফারি পার্ক রয়েছে, ইনানির যে বিচ রয়েছে, সেই সাথে টেকনাফ কিংবা মহেশখালী আদিনাথ মন্দির, সব জায়গায় কিন্তু পর্যটকদের বিচরণ রয়েছে। এখানকার পর্যটকরা যারা ঘুরতে আসছেন তারা বলছেন শুধুমাত্র সমুদ্র সৈকতে তারা ঘোরাফেরা করছেন বা অন্যান্য যে বিনোদনের ব্যবস্থা যদি করা হয় তাহলে তাদের জন্য অনেকটা ভালো হয়, সেরকমই বলছেন। তো আসলে যে আজকে শুক্রবার, কালকে শনিবার, ইতিমধ্যে আমরা হোটেল ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন প্রায় 60% কক্ষ তাদেরকে বুকিং হয়ে গেছে। যদি শুক্র এবং শনিবার ছাড়া অন্যান্য দিনে যদি ছুটি থাকতো তাহলে এই সংখ্যা প্রায় লক্ষাধিক ছাড়িয়ে যেত বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তৌফিকুল, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি খাগড়াছড়িতে, সেখান থেকে জানাবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, খাগড়াছড়িতে পর্যটক সমাগম কেমন দেখছেন এবং হোটেল মোটেল ব্যবসায়ীরা কি বলছেন? বিশেষ কোনো আয়োজন রয়েছে কিনা এই ছুটি উপলক্ষে? আজকে পয়লা ফাল্গুন এবং একই সাথে বসন্ত উৎসব বরণে কিন্তু ইতিমধ্যে খাগড়াছড়িতে প্রচুর পর্যটকের সমাগম হয়েছে। তবে এখন সকালবেলা হওয়ার কারণে এখানে থেকে আসলে খাগড়াছড়ি থেকে পর্যটকরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, কিন্তু আমরা যে জায়গাটিতে রয়েছে খাগড়াছড়ির প্রধান পর্যটক কেন্দ্র আলুটিলা, সেখানে এখন আসলে পর্যটকের সংখ্যা অনেকটাই কম। তবে এই সংখ্যাটা বেলা বাড়ার সাথে সাথে বাড়বে বলে আমাদেরকে এখানকার যারা পর্যটন সংশ্লিষ্ট রয়েছে তারা জানিয়েছে। আপনি জানেন খাগড়াছড়ি পর্যটন কেন্দ্রটি এখানকার প্রধান আকর্ষণ, এবং এই সময় কিন্তু পাহাড়ে শিমুল, পলাশ সহ সজনে ফুল সহ বিভিন্ন ফুল ফুটে, অর্থাৎ পাহাড় এই সময় অনেক বেশি রঙিন থাকে। তবে আজকে আমরা যে বিষয়টার খবর নিয়েছি, খাগড়াছড়ি যে সমস্ত হোটেল, কটেজ বা মোটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই পরিপূর্ণ হয়েছে। অর্থাৎ সকালবেলা ঢাকা থেকে অনেক পর্যটকরা তারা খাগড়াছড়ি পৌঁছেছেন বা সাজেকে যাচ্ছেন, অনেকে হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছেন। কিছুক্ষণ পর থেকে এখানকার যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেটা কিন্তু পর্যটকের পদবারে মুখরিত হবে বলে আমাদেরকে জানিয়েছে। এবং এখানকার আলুটিলা ছাড়াও এখানে বেশ কিছু পর্যটন কেন্দ্র রয়েছে, রিসাং জন্না বা জেলা পরিষদ পার্ক বা মায়াবিনী লেক,
একই সাথে এখানকার যে সমস্ত পর্যটকরা খাগড়াছড়ি আসে তাদের অন্যতম একটি গন্তব্য থাকে হচ্ছে সাজেক ভ্যালি। আমরা দেখছি সাজেকে 135টির মতো হোটেল কটেজ রয়েছে। সেখানে যারা পর্যটন ব্যবসায়ী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে যে সেখানে আসলে আজকে কোনো কটেজ এবং রিসোর্টে রুম খালি নেই, অর্থাৎ যারা আগাম বুকিং দিয়ে যদি সাজেকে না যায় সেক্ষেত্রে অনেকে একটু হয়তো ভোগান্তির শিকার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং তারা যারা পর্যটক সপ্তাহের ছুটি দিনগুলোতে সাজেকে বেড়াতে যাবে তাদেরকে অনুরোধ করেছেন যে যাতে আগে থেকে সেখানে যদি বুকিং না দিয়ে যায় সেক্ষেত্রে গত সপ্তাহে আমরা দেখেছি সেখানে অনেকে হোটেল রিসোর্ট না পেয়ে তারা কিন্তু স্থানীয়দের বাড়িতে বা মন্দির মসজিদে কিন্তু তারা রাত যাপন করেছে। আজকেও একই রকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে। আমরা সকাল থেকে যে বিষয়টা শাপলা চত্বরে দেখেছি সেখানে অন্তত প্রায় আজকে সকাল থেকে প্রায় 300টা দেখতে চাঁদের গাড়ি, জিপ, সিএনজি সহ গাড়ি কিন্তু সাজেকের উদ্দেশ্যে গেছে এবং যে পরিমাণ পর্যটক সাজেক গেছে সেখানে একটা পর্যটকের থাকার যে জায়গাটি সেটাও আসলে আজকে একটু সংকুলন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানে পুলিশের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত পর্যটকরা খাগড়াছড়ি বা সাজেকে বেড়াতে চায় তাদের নিরাপত্তার জন্য তারা কাজ করছে। বিশেষ করে এখানে টুরিস্ট পুলিশ এবং একই সাথে জেলা পুলিশও তারা কিন্তু কাজ করছে এবং বিকেল হওয়ার সাথে সাথে খাগড়াছড়ি পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদবারে মুখরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কক্সবাজার এবং খাগড়াছড়ি থেকে পর্যটকদের সমাগম নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আর এ ছিল এখনকার মতো বিরতিহীন সংবাদ সকালে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।